দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যারা গুমের শিকার হয়েছেন অবিলম্বে তাদের তালিকা তৈরির পাশাপাশি এর সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গুমের শিকার ব্যক্তিদের ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা। একই সাথে ভুক্তভোগী পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। আবু সাইদ অপুর রিপোর্ট। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। গত দেড় দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ব্যাপক সমালোচনায় পড়ে। জাতিসংঘের দীর্ঘদিনের অনুরোধের পরও বিগত সরকার গুম বিরোধী সনদে সই করেনি, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন। আর তাই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মায়ের ডাক সংগঠন। সকাল থেকে গুমের শিকার পরিবারগুলো একজোট হয়ে এই কর্মসূচিতে যোগ দেন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, যারা গুমের শিকার হয়েছেন অনতিবিলম্বে তাদের তালিকা তৈরি করতে হবে। এই ঘটনার সাথে জড়িত চিহ্নিতদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তোলেন তারা। 2015-তে আমার ভাইকে খুন করা হয়েছে সরকার, আমরা তার বিচার চাই। দীর্ঘ 28 বছর অপেক্ষা করে আছে পাহাড়ে অন্যায় নিয়ে কথা বলা, পাহাড়ে মানুষদের নিপীড়িত মানুষদের নিয়ে কথা বলা, ঘটনা চাকমা যাতে ফিরে আসে। সরকারের কাছে একটাই দাবি যে উনি নতুন সরকার হিসেবে, আমাদের 11 বছর হয়ে গেছে, আমার ভাইকে ফেরত। 2022 সালে মোমেন সাহেব কিভাবে বলতে পারে আসলে সরকারকে চাপে রাখার জন্য, ফায়দা হাসিলের জন্য এই লোক গুমের নাটক করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা যাব, আমাদের বলেছেন আমরা গণ কমিশনে সম্প্রতি আয়নাঘর থেকে যারা বেরিয়েছেন তারা প্রকাশ করেছেন দুর্বিষহ নির্যাতনের কথা। জোরপূর্বক গুমের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখার দাবি জানিয়েছেন তারা। আমি চাই ন্যায় বিচারের মাধ্যমে হাসিনা সহ যারা দোষী ছিল, অপরাধ ছিল, যারা গুম এই জড়িত ছিল, তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, শাস্তি পেতে হবে। স্বজন হারার যে ক্ষত মনের ভেতরে রেখেছে, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গুমের শিকার ব্যক্তিরা আছেন তাদের কাছে যতক্ষণ না পর্যন্ত ফিরিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে মানবাধিকার, ন্যায় বিচার প্রত্যেকটা কেতাবি কথা মিথ্যা। দেশটা তো মুক্ত হয়েছে সেই অর্থে, এবং যতদূর পাওয়া যায় ফিরে যাবে। যারা দোষী ছিল তাদের শাস্তি হবে আশা করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি যে স্বাক্ষর করেছেন, আমি সেটার জন্য সন্তোষ ব্যক্ত করি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। মুন্সিগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের 613 নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে গুলিতে নিহত ডিপজল সর্দারের এক আত্মীয় বাদী হয়ে মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুন্সিগঞ্জের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য শাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলায় 314 জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আসামি আছেন আরও 200 থেকে 300 জন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে আইনজীবী এহসানুল হক সমাজির নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার আদেশটি বাতিল করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত 27 আগস্ট আইন ও বিচার বিভাগ এহসানুল হক সমাজিকে পিপি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক, তাই বেশিরভাগেরই ফেরা হয়নি নিজ ঘরে। রয়েছে ত্রাণের ব্যাপক চাহিদা। তলিয়ে যাওয়া জনপদে শূন্য থেকে শুরু করতে হবে ক্ষতিগ্রস্তদের। ভয়াবহ বন্যায় বিস্মিত মানুষের এখন সব হারানোর হাহাকার। প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা। বন্যায় আক্রান্ত হয়েছে জেলার ৮ লাখ মানুষ, মৃত্যু হয়েছে ১০ জনের। ফেনীর ফুলগাজী পশুরামের বন্যার পানি কমতে শুরু করলেও পানিবন্দী রয়েছে ফেনীর ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায়। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ ও স্বজনরা। বাড়ি ঘর সব গেছে, গরু ছাগল হাট মুড়ি, এটার কোনো ইয়ে নেই। বিল্ডিং এ চলে গেছে, কেউ শহরে চলে গেছে, কেউ মাদ্রাসা, কেউ মারা যাইতেছে, কেউ অসুস্থ আছে। ৭৬ থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই এত ভয়াবহ বন্যা। আর এই বন্যার একমাত্র হলো ভারত। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী টিম। অনেকেই খুঁজছেন তার স্বজনদের। অনেকের আকুতি বন্যায় দুর্গত এলাকায় আটকে পড়া স্বজনদের খাবার পৌঁছাতে। সোনাগাজীর লোকজন পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, হাজার হাজার মানুষ মারা গেছে শুনতেছি। স্পিডবোট নিয়ে আসছে, তাদেরকে রিকোয়েস্ট করছি, সেনাবাহিনীদেরকে রিকোয়েস্ট করছি অন্তত সোনাগাজীর দিকে, দলিয়া এবং কি নবাবপুর এসব অঞ্চলে যাওয়ার জন্য। আশ্রয় কেন্দ্রে আসা মানুষদের মধ্যে দেখা দিয়েছে শিশু ও ঔষধের অভাব। ত্রাণ পৌঁছাতে না পারায় বিশুদ্ধ পানি ও সীমাহীন খাদ্য সংকটে ভুগছেন দুর্গত এলাকার মানুষ। 3 দিন 4 দিন থেকে এরপরে এখন পরশুরাম হইয়া আমি ছাগলনাইয়া হইয়া এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি হচ্ছে। এরপরে আমরা রাতে প্রায় 1টার দিকে এখানে আসি। এই টেকনিক্যাল স্কুলে আমরা অবস্থান করি। আজকে আমরা 4 দিন এখানে। সকাল ভোর 5টায় রওনা দিয়েছি, এখনো বাড়ি পৌঁছতে পারিনি। এই মাত্র লালপুল এসে পৌঁছলাম। আমি সোনাগাজী যাব, ডাক বাংলায় আর কি। সরকারি ও বেসরকারিভাবে বন্যায় দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন উদ্যোগে বেসরকারি সংগঠন তাদের ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে প্রচুর ত্রাণ বিতরণ কিন্তু করছে। বন্যার পানি নেমে যাওয়ার জন্য ফেনীর মুহুরী রেগুলেটরে 40টি স্লুইস গেট ও নোয়াখালীর মোছাপুরের 17টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা দুর্গত এলাকায় 3 দিনে 12,000-এর বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত 26 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত এ সেবা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞ ডাক্তার, প্যারামেডিক্যাল, নার্স এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে টিম গঠন করে বন্যা দুর্গত এলাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া গতকাল 22 সদস্যের একটি টিম লক্ষ্মীপুর ফিল্ড হসপিটাল স্থাপনের জন্য প্রেরণ করা হয়েছে, যারা এরই মধ্যে কাজ শুরু করেছে। অতি দ্রুত আরেকটি টিম খাগড়াছড়ির বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় নবম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। বানভাসী মানুষের পাশে আরও বেশি করে সহায়তার হাত বাড়িয়ে দিতে দেশ এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বিভিন্ন পর্যায়ে সহায়তার মাধ্যমে সংগ্রহ করে বিএনপি এখন পর্যন্ত দুর্গত এলাকায় 10 কোটি টাকারও বেশি ত্রাণ বিতরণ করেছে বলেও জানান তিনি। এই কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান ডাক্তার জাহিদ হোসেন। দেশের মানুষ সব সময় মজলুমের পাশে দাঁড়িয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আশা জায়গা নিয়ে মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য আমাদের পর্যাপ্ত ত্রাণ প্রয়োজন, সহায়তা প্রয়োজন। ভারতের ফারাক্কার সবকটি গেট খুলে দিয়েছে এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজবাড়ী জেলার পদ্মা নদী তীরবর্তী অঞ্চলের মানুষ। ভয় নির্ঘুম রাত কাটছে তাদের। এখনও পদ্মার পানি বিপদসীমার নিচে থাকায় কিছুটা স্বস্তিও মিলছে তাদের। রাজবাড়ী প্রতিনিধি শেখ মোমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ভারতের উজান থেকে নেমে আসা বন্যায় ভাসছে দেশের 11 জেলা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। এদিকে পদ্মাকন্যা রাজবাড়ী জেলার মানুষ ভয় পাচ্ছে ফারাক্কা বাঁধ খুলে দেয়। ভারতের ফারাক্কা ব্যারেজের 109টি জলকপাট খুলে দেওয়ার খবর দ্রুতই রাজবাড়ীতে ছড়িয়ে পড়ে। ফারাক্কার জলকপাট খুলে দেওয়ায় দেশের 11টি জেলার মতো রাজবাড়ীও প্লাবিত হতে পারে আশঙ্কা তাদের। না, রাজবাড়িতে পানি কোথাও হয়ও না এবং পানি কমতেছে, পানি বাড়তেছে না। আমরা তো ভয়ের মধ্যে আছি। আমাদের বাড়ি নদী কিনারে বাড়ি, রাত ভরে তো ভয়তে ঘুমই পারি না। সবাই তো একটা আতঙ্ক মানুষ কোন সময় কোন গতি হবে আল্লাহ জানে। এই ভরসায় মানুষের চিন্তা ভাবনা দূর দূরান্ত আছে।
অতিমাত্রায় বন্যার ভয়ে নির্ঘুম দিনরাত কাটছে রাজবাড়ীবাসীর। সৃষ্টি হয়েছে আতঙ্ক। তবে ফারাক্কার সবকটি গেট খুলে দিলেও এখনও পদ্মা নদীর রাজবাড়ী অঞ্চলে এর কোনো প্রভাব পড়েনি। পদ্মা নদীর পানি 3টি পয়েন্টেই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই জেলাবাসীদের আতঙ্কিত না হবার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সারা বাংলাদেশে বন্যার পূর্বাভাস সম্পর্কে ধারণা নেই। আগামী 5 দিনে বন্যা হবে কিনা এই ওইখান থেকে যে পরিমাণ ধারণা দিচ্ছে যে আমাদের পানির লেভেল বাড়বে কিন্তু বন্যা হবে না। বন্যা হলেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগ প্রশমন কমিটি আছে, সেটি মিটিং করেছে এবং সেখান থেকে আমরা উদ্ধার কাজের জন্য 24টি ইঞ্জিন চালিত নৌকা আমাদের প্রস্তুত রয়েছে। আমাদের 7টি আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং আমরা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে একটি রেস্কিউ টিম গঠন করেছি। যে কোনো বন্যা বা দুর্যোগ মোকাবেলায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইলিয়াস কমল, মাই টিভি। রাজধানীর বাজারগুলোতে মরিচের দামে লেগেছে আগুন। প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা দরে। ডিম ও সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও চড়া ইলিশ সহ দেশি মাছের বাজার। সব মিলে ভোক্তাদের অস্বস্তি থাকলেও আকস্মিক বন্যাকে অজুহাত হিসেবে দেখাচ্ছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। রাজধানীর বাজারগুলোতে গেল সপ্তাহের তুলনায় সবজির দাম তেমন না বাড়লেও বেগুন ও টমেটোর দাম বেশ চড়া। কাঁচামরিচেরও দাম বাড়তি। গেল সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচের দাম 120 টাকা থাকলেও তা এখন বিক্রি হচ্ছে 160 টাকা দরে। ব্যবসায়ীরা পর্যাপ্ত সরবরাহ থাকার কথা বললেও বাস্তব চিত্র পুরোটাই উল্টো। দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন বন্যাকে। মরিচের দাম বেশি। গত সপ্তাহে 120 টাকা কেজি ছিল, এই সপ্তাহে 160 টাকা। এই যে বন্যার কারণ দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে, শাকসবজি নষ্ট হয়ে গেছে, যে চাষ করে ওখানে নষ্ট হয়েছে, এই জন্য দাম বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে, পানি, আবার বর্ষার জন্য তরকারি মাইর হয়ে গেছে। তবে এসব কথা শুনতে নারাজ ভোক্তারা। তারা বলছেন পুরো বাজার যেন অজুহাতের খনি। টমেটো 140 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, আবার করলাও 50 টাকা 60 টাকা কেজি। খুব একটা বেশি কম তা না, বেশির দিকে দাম, বেশির দিকে। গাজর আছে আর টমেটো আছে, এটি বিদেশি, এটির দাম বেশি। আর কোনো জিনিসের দাম তেমন একটা বেশি না। মরিচের দাম বাড়তি কমতি, মরিচ তো মনে করেন জাল জিনিস, এগুলা ব্যাপার হলো ইন্ডিয়া থেকেও মরিচ আসে। এখন একদিন কমায় একদিন বেশি হয়, এরকম হিসাব কিতাব। যখন না পাওয়া যায়, ক্ষেতের থেকে উঠাতে না পারে, তখন একটু দাম হয়ে যায়। মানুষের শর্ট পড়লে মালের দাম বাড়ে, কিন্তু এছাড়া মালের দাম বাড়ে না। ডিমসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেশ চড়া ইলিশ মাছের বাজার। আর দেশি মাছের দাম তো আকাশ ছোঁয়া। দিন 10 আগে কিনছি, তখন মাছের দাম এটা ছিল না, একটু কম ছিল। এখন আজকে একটু বেশি দামে কিনলাম। দেশি এবং ইলিশ মাছের বাজার কেন অত চড়া তার ব্যাখ্যা দেন মাছ ব্যবসায়ীরা। ইলিশের দাম বাড়তি, মনে করেন আজকে এই সপ্তাহে কেজিতে 50 টাকা 100 টাকা বাড়তি। ছোট মাছে 50 টাকা বাড়ছে, বড় মাছে 100 টাকা বাড়ছে। বন্ড হয়েছে না, সব 22 গেছে, মাছ হয়ে গেছে, মাছ ধরা পড়ছে কম, মাছটা খুবই কম, দামটা একটু বেশি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বরিশালের সাবেক মেয়রের খামখেয়ালিপনায় প্রথমবারের মতো বন্ধ হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ। নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। বিস্তারিত জানাচ্ছেন পারভেজ রাসেল। নগরীর হাসপাতাল রোডের ঝাউতলা 2য় গলির পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় ধসে পড়ার আতঙ্কে রয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। চলছে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান। উপর থেকে পলিগুলো ভেঙে আমাদের মাথার উপরে পড়ে, আমাদের গায়ে প্লাস্টার ভেঙে পড়ে। আমাদের স্কুলে আসতে ভয় করে, তাই আমরা নতুন ভবন চাই। 2023 সালে এলজিডি পিডিবি 4 এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাদ্দ দেয় নতুন 4 তলা ভবনের। চলতি বছরের জুনে ঠিকাদারি প্রতিষ্ঠান 1,60,00,000 টাকায় ভবন শুরু করলে নোটিশ দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় সিটি কর্পোরেশন। নির্মাণ কাজটা স্থগিত হয়ে আছে। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব কাজটা সুন্দরভাবে শেষ হোক এবং আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে নিরাপদে সেখানে ক্লাস করতে পারি। আওয়ামীপন্থী সাবেক মেয়র আবুল খায়ের খোকন শ্রেণিয়াবাদকে দিয়ে স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন না করায় এমন নোটিশ দাবি শিক্ষকদের। এ নিয়ে ক্ষুব্ধ সচেতন মহল। এই প্রতিষ্ঠানের 2 শতাধিকের উপরে শিক্ষার্থী, যে শিক্ষার্থীর প্রতিনিয়ত আমরা ঝুঁকির ভিতরে আছি, কারণ ভবন যে কোনো সময় ছাদ ভেঙে শিক্ষার্থীদের গায়ে পড়ে। মাঝে মাঝে ক্লাস চলা অবস্থায় এগুলো ভেঙে পড়ে। ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে ভবনটি, জানালেন প্রধান শিক্ষিকা।
অনেক অনুরোধ করা হয়েছে তাদের কাছে, আমি বারবার গিয়েছি। এখন আমি চাই যাতে আমার এই বিল্ডিংটা তাড়াতাড়ি হয়। সরকারি বিদ্যালয় নির্মাণে পৌরসভার কোনো অনুমতি লাগে না দাবি করেছেন শিক্ষা কর্মকর্তা। এপিডিবি 4 এর আওতায় ভবন নির্মিত হচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো সিটি কর্পোরেশনের কোনো পারমিশন লাগে না এই পর্যন্ত। শুধুমাত্র এই ভবনটিতেই আমাদের সাবেক মেয়র মহোদয় তিনি বাধা দিচ্ছেন তার নিজের জমি বলে দাবি করে জোরপূর্বক। সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনায় সরকারি পৌরসভার বিদ্যালয় নির্মাণ কাজ থমকে আছে। এতে শিক্ষকরা ঝুঁকি নিয়েই শিক্ষাদান করছে সাধারণ শিক্ষার্থীদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। জনশৃঙ্খলা রক্ষায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক ও মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। আজ থেকে এটি কার্যকর হচ্ছে। ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে 30 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক ও মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।